যদি রাকিব থাকতো তাহলে আমি মনে করতাম যে আমাদের অ্যাটাকিং সাইডটা, কারণ আমাদের সবসময় তো ফিনিশিংয়ে অভাব হয়, ফিনিশিংটা ভালো হতো। রাকিব যদি থাকতো তাহলে আমি মনে করতাম যে আমার মনে হয় যে টিমটা আরও বেটার হতো। রাকিবের জায়গাটা একটু ভিন্ন, রাকিবের জায়গায় এখনও রাকিবের রিপ্লেসমেন্ট তৈরি হয়নি। যদি আপনি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে জিকোর সাইডটা, কারণ তাকে কামব্যাক করানোর জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। আর কিছুক্ষণ বাদেই হচ্ছে বাংলাদেশ সান মারিনো ম্যাচ, এবং নতুন কোচের অধীনে এটা বাংলাদেশের প্রথম ম্যাচ, এবং তিনি আসলে হোম অ্যাডভান্টেজ সান মারিনোর বিবেচনা করে এবং একই সাথে ইউরোপের একটা দেশে বাংলাদেশ প্রথমবার খেলছে, সবকিছু বিবেচনা করে তিনি বাংলাদেশকেই আন্ডারডগ বলছেন। কোচের এই মন্তব্যকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সর্বপ্রথম আপনাকে আমরা যাদের সঙ্গে খেলতেছি তাদের র্যাঙ্কিংটা দেখা উচিত। তাদের র্যাঙ্কিং আমাদের থেকেও নিচে, বাট র্যাঙ্কিং একটা ফ্যাক্ট না। র্যাঙ্কিংয়ে আসলে ওই ধরনের আপনাকে বোঝা যায় না যে র্যাঙ্কিং, কারণ যা অনেকে বেশি ম্যাচ খেলে র্যাঙ্কিং উপরে তোলে, আবার অনেকের ম্যাচ কম হয় র্যাঙ্কিং নিচে থাকে। বাট তাদের হোম গ্রাউন্ড, তাদের ফ্যাসিলিটিস বেশি। আর আমাদের হেড কোচের ফার্স্ট ম্যাচ, স্বাভাবিক ফার্স্ট ম্যাচ উনি ওনার মতো করে ম্যাচ হারতে চাবে না, জয়ের জন্য খেলবে। মানে আপনার পয়েন্ট হিসাব করলে 3 পয়েন্ট নিয়ে আসবে, নাইলে 1 পয়েন্ট নিয়ে আসবে দুইটা থেকে। বাট উনি পুরোপুরি আপনার ম্যাচ তাদের করে দিবে না। বাট টিম স্ট্রেংথের দিকে যদি আপনি দেখেন, আমি মনে করি বাংলাদেশ টিমের স্ট্রেংথ অনেক বেশি। যদি রাকিব থাকতো তাহলে আমি মনে করতাম যে আমাদের অ্যাটাকিং সাইডটা, কারণ আমাদের সবসময় তো ফিনিশিংয়ে অভাব হয়, ফিনিশিংটা ভালো হতো। রাকিব যদি থাকতো তাহলে আমি মনে করতাম যে আমার মনে হয় যে টিমটা আরও বেটার হতো। রাকিবের রিপ্লেসমেন্ট আসলে এই মুহূর্তে টিমে কাকে মনে করছেন? দেখেন, ফাহিম এক সাইডে খেলে, দুইটা টিম দুই ভাগে চলে গেছে, একটা টিম মালদ্বীপে গেছে, একটা টিম সাবমেরিনেতে গেছে। তাহলে প্লেয়ার তো কিছু একটা শর্টেজ থাকে, এবং আমাদের দেশটা এই ধরনের না যে আপনার রিপ্লেসমেন্ট রেডি থাকে, 19-20 থাকে, 18-20 থাকে, মানে কমপ্লিটলি 19-20 বেশি প্লেয়ার। বাট রাকিবের জায়গাটা একটু ভিন্ন, রাকিবের জায়গায় এখনও রাকিবের রিপ্লেসমেন্ট তৈরি হয়নি। রাকিবের যদি রিপ্লেসমেন্ট তৈরি হতো তাহলে আমাদের জন্য বেটার হতো। নতুন কোচের ট্যাকটিক্স এবং একই সাথে সান মারিনোতে বাংলাদেশ, সান মারিনো অথবা ইউরোপের যে কোনো দেশে বাংলাদেশের এটা প্রথম ম্যাচ, তো এই নতুন একটা দেশের কন্ডিশনে এবং নতুন কোচের সাথে মিলিয়ে খেলতে বাংলাদেশের জন্য আসলে এটা কতটা চ্যালেঞ্জিং হবে? দেখেন, আমরা যখন ঠান্ডা জায়গায় খেলতে যাই আমাদের কোনো প্রবলেম না হওয়ার কথা, কারণ আমরা হলাম একদম গরম দেশে। যখন গরমে কোনো জায়গায় খেলতে যাই তখন আমাদের প্রবলেমটা বেশি হয়। ঠান্ডা জায়গায় খেললে আপনার এনার্জিটা থাকে, আপনার লং টাইম ম্যাচ খেলতে পারবেন, এনার্জি লস খুবই কম হয়। আমার মনে হয় যে ওই ওয়েদারটা ফ্যাক্ট হবে না, ফ্যাক্ট হবে হচ্ছে আপনার কোচের ফার্স্ট ম্যাচ, কোচ কীভাবে চিন্তা করবে, আমাদের টিম স্ট্রেন্থ কোন জায়গায়, ওই স্ট্রেন্থ নিয়ে কীভাবে কাজ করবে, এটা আসলে কোচিং স্টাফ, হেড কোচ ভালো বলতে পারে। আমরা কি অ্যাটাকিং ফুটবল খেলবো না আমরা ডিফেন্ডিং ফুটবল খেলবো, আমরা কি 3 পয়েন্টের জন্য খেলবো না আমরা 1 পয়েন্টের জন্য করবো, এটা ফুল ডিসিশন কোচের। আমি মনে হয় যে ফার্স্ট ম্যাচটা জয় হলে আমাদের জন্য বেটার হয়। ফুটবলের যে এনভায়রনমেন্ট, আদার্স আপনার আমাদের যে সাপোর্টারদের মানে বিশ্বাসটা, তাদের বিশ্বাসটা যদি আপনি টিকে রাখতে চান তাহলে আমি মনে করি যে আমাদের 3 পয়েন্ট নিয়ে ওখানে ম্যাচ জিতে আসা উচিত। এই ম্যাচে আসলে বাংলাদেশের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? মানে টিম গেমে ফোকাস করা উচিত নাকি আসলে ম্যাচটা আমরা জিতবো সেটাতে ফোকাস করা উচিত? দেখেন, ম্যাচ জিততে গেলে আপনাকে স্কোর করতে হবে, ম্যাচ জিততে গেলে আপনাকে হাই প্রেসিং ফুটবল খেলতে হবে, এবং সুযোগ পেলে সুযোগগুলি কাজে লাগাতে হবে। যদি আপনি সুযোগগুলি কাজে না লাগান, এটা ম্যাচ জয় করা ডিফিকাল্ট যে কোনো টিমের জন্য। আপনি যখন এক চান্স খুব কম পাবেন, কিন্তু এখানে চান্স আপনি বেশি পেতে পারেন, বাট চান্স খুব কমও পেতে পারেন। যখন আপনি যে চান্সটা পাবেন ওইটা অ্যাভিল করলে আপনি ম্যাচটা জয় নিয়ে আসতে পারবেন, কারণ আমাদের প্রবলেমটা তো একটাই, স্কোরিংয়ে। নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য আসলে একটা বিগ ম্যাচ। তো গোল পোস্টে আসলে আপনি কাকে দেখতে চান? মানে কে আসলে অ্যাপ্রোপ্রিয়েট এই ম্যাচের জন্য, পারফেক্ট ফিট মনে হচ্ছে এই ম্যাচে? দেখেন, এটা আসলে বলতে পারবে হেড কোচ প্লাস গোলকিপার কোচ, কারণ তাদের ট্রেনিং সেশনগুলি কিন্তু আপনার ডে বাই ডে ইমপ্রুভ সবচেয়ে বেশি হয়েছে, জিকো, মিতুল না সুজনের। যদি আপনি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে জিকোর সাইডটা, কারণ তাকে কামব্যাক করানোর জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং সে যখনই খেলেছে, যত ম্যাচই খেলেছে বাংলাদেশের হয়ে, সে তার বেস্ট পারফর্মটা করছে। মাঝখানে তার আপ অ্যান্ড ডাউন ছিল, বাট পারফরমেন্সে না, আদার্স কোচের সঙ্গে, আমাদের হেড কোচের সঙ্গে, ক্যাপারের সঙ্গে ঝামেলা ছিল, বাট সব কিছু কাটিয়ে ওঠার পর আপনি যদি তাকে এই সুযোগটা দেন, আমি মনে করি যে সে তার বেস্ট পারফরমেন্সটা করতে পারবে।
একদিকে আজকে পুরুষ দলের সান মারিনোর সাথে খেলা এবং আগামীকাল আমাদের আরও একটা বড় ম্যাচ আছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে। তো পরপর আসলে দুইবার জেতার পরে এই তৃতীয় জয়টা আসলে বাংলাদেশের মেয়েদেরকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে, যেহেতু ভারতের একটা তাদের নিজেদের একটা হোম ক্রাউড থাকবে এবং হোম অ্যাডভান্টেজ থাকবে। দেখেন, আপনি 2টা সাফ জয় করেছেন, 3টা সাফ আপনার জন্য ডিফিকাল্ট হবে, কারণ আপনার এমন একটা দেশে খেলতে গেছেন ইন্ডিয়ার এগেনস্টে। ইন্ডিয়া হলো আমাদের প্রতিদ্বন্দ্বী, মানে সবচেয়ে টপ প্রতিদ্বন্দ্বী আমরা ইন্ডিয়াকে মনে করি। কারণ ইন্ডিয়া ফার্স্ট ম্যাচ অলমোস্ট 3-0 জিতছে, এটা একটা প্রেশার। বাট আমি মনে করি যে এটা আমাদের প্লেয়ারদের জন্য যদি চিন্তা করে তাদের জন্য প্রেশার না, তারা তাদের ফাইনাল ম্যাচটা তাদের স্বাভাবিক বেস্ট ম্যাচটা খেলা উচিত। কারণ হচ্ছে তারা একটা ম্যাচ তাদের সঙ্গে ফেস করছে, এবং তারা নোস যে ইন্ডিয়া কী সারপ্রাইজ দিতে পারে, ইন্ডিয়া ফার্স্ট ম্যাচ কী সারপ্রাইজ দিচ্ছে তারা নোস অলমোস্ট। আমি মনে করি আমাদের টিমের বেস্ট ম্যাচটা খেলে হ্যাটট্রিক শিরোপার দিকে চোখ না দিয়ে জাস্ট বেস্ট ম্যাচটা খেলে আমরা গোল রিসিভ করবো না, আমরা আমাদের বেস্ট ম্যাচ খেলবো। আমাদের চাওয়া পাওয়া একটাই জয়। তাছাড়া আপনি যদি এই জিনিস মেন্টালিতে নিয়ে তারা যদি তাদেরকে বিশ্বাস করে, আমি মনে করি যে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। এবং আমাদের হেড কোচ পিটার বাটার তিনি বলেছেন যে তিনি কোনো একক খেলোয়াড়ের উপর আসলে নির্ভরশীল নন, তিনি আসলে একটা টিম হিসেবে যেন পুরো গেমটা পার হয় সেটা আসলে চাচ্ছেন। এবং ইন্ডিয়ার মতো একটা দলের ডিফেন্স ভাঙার জন্য, ইন্ডিয়ার মতো একটা দলের এগেইনস্টে জেতার জন্য আসলে গেম স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত? দেখেন, দলগত গেম সবগুলি টিম গেম হয়, সিঙ্গেল গেম কেউ হয় না। টিম গেমের মধ্যে যে কোনো একটা প্লেয়ার এক্সট্রাঅর্ডিনারি থাকে যে আপনার টিমকে সে স্কোর করে জয়লাভ করতে পারবে, বাট সে তার বেস্ট পারফর্মটা করে অন্য টিমকে প্রবলেমে ফেলাইতে পারবে। প্রত্যেকটা দেশের আপনার প্রত্যেকটা টিমের একটা করে প্লেয়ার থাকে। আমাদের ঋতুপর্ণা আছে, ঋতুপর্ণা যদি তার বেস্ট পারফরমেন্সটা করে, আমি মনে করি ম্যাচটা আমাদের হবে, কিন্তু তাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা করতে পারি। ঋতুপর্ণা বাদে আসলে আমাদের মনে হয় যে দলে আসলে কোনো পরিবর্তনের দরকার আছে, যে কেউ আসলে যদি আমাদের আগামীকালের ম্যাচে খেলে তাহলে হয়তো বা ফাইনালটাতে আমরা আরেকটু ভালো করতে পারি। না, এরকম কোনো না, কারণ আপনাকে বুঝতে হবে এখানে আগের মহিলা টিমে 4-5 জন সুপারস্টার ছিল যারা না খেললে প্রবলেম হতো। অ্যাজ এ টিম যদি এখন দেখেন, বাটলার এমন একটা টিম তৈরি করছে, ইয়ং প্লেয়ার সবাই ফাইটার, 2-1 জন জাস্ট টিমের মধ্যে বেস্ট প্লেয়ার যাকে আপনাকে ধরতে হবে ইন্ডিভিজুয়ালি বেস্ট। এখন অ্যাজ এ টিম যখন সে তৈরি করছে, অ্যাজ এ টিম হিসাবে এখানে কোনো চেঞ্জ না। ওই যে টিমই লাস্ট সেমিফাইনাল খেলছে এই টিমই আই থিঙ্ক খেলবে নেক্সট ম্যাচ। যে প্লেয়ারই খেলুক, আই থিঙ্ক চেঞ্জিং না। আপনাকে বুঝতে হবে যে আমার ম্যাচ জিততে গেলে কাকে লাগবে। আমি মনে করি সে তার টিমের উপর আস্থা আছে, ওই সেমিফাইনালের টিমটাই আমার মনে হয় ফাইনালে খেলবে, এখানে চেঞ্জের কিছু নেই। এবং এর আগের ভারত ম্যাচের পরে কোচ আসলে প্রেস কনফারেন্সে বলেছিলেন তিনি আসলে মেয়েদের পারফরমেন্সে অথবা মেয়েদের ফিটনেস নিয়ে তার একটা কনসার্ন আমরা শুনেছি। তো নেপালের সাথে ম্যাচটা দেখার পরে আপনার কি মনে হয়েছে যে মেয়েদের পারফরমেন্সে কি একটু উন্নতি হয়েছে বা তারা একটু ইমপ্রুভ করেছে? দেখেন, যে টিম এশিয়া কাপ খেলে আসছে, এশিয়া কাপ খেলার পর আপনি যদি ওই টিমের পারফরমেন্স বা ফিটনেস নিয়ে কথা বলেন, তাহলে এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। একটা ম্যাচ খারাপ যেতে পারে, সবসময় প্রত্যেকটা ম্যাচ ভালো যাবে আপনাকে এটা হয় না। খারাপ ডে, আপনার একটা খারাপ ডে, এই টুর্নামেন্টের খারাপ ডে বাংলাদেশ পার করে দিল, এখন ভালো ডে। ইন্ডিয়ার খারাপ ডে হইতে পারে, যে কোনো টিমের এই খারাপ ডে আসে। ওই খারাপ দিনেই মনে হয় যে পারফরমেন্স, ফিটনেস, আদার্স সব কিছুতে ঘাটতি ছিল, তাই ম্যাচটা হারছে। যদি ঘাটতি না থাকতো তাহলে ম্যাচটা হারতো না। অ্যাজ এ কোচ উনি ওনাকে টিমকে প্রোটেক্ট করছে, অ্যাজ এ কোচ উনি ওনার উন্নতির জায়গাগুলিতে কীভাবে করতে হবে সেটা সে বলছে। এটাই স্বাভাবিক, এটা একজন হেড কোচের ভাষ্য। কারণ উনি চিন্তা করছে যে আমার এই জায়গাটাই লস ছিল, 150 আমি 3-0 হারছি, এটাই তার শক্তি। সেটা তার সঙ্গে ফার্স্ট ফেস হারাতে তার সুবিধা হয়েছে যে সে তাদের স্ট্রং পজিশনগুলি দেখতে পারলো, আমাদের দুর্বলতার জায়গাগুলিতে আরও স্ট্রংভাবে সাজিয়ে আই থিঙ্ক প্লেয়ারদেরকে বলে মাঠে নামাতে পারবে। নারী সাফে আসলে বাংলাদেশ 2বার চ্যাম্পিয়ন এবং ভারত 5বার চ্যাম্পিয়ন। তো বাংলাদেশের হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই টাইটেলটা ধরে রাখার লড়াই এবং ভারতের শিরোপা পুনরুদ্ধার, এই ম্যাচে আপনার কি মনে হয় যে কাকে টার্গেট করে আসলে বাংলাদেশের আগামীকাল খেলা উচিত? ভারতের কোন প্লেয়ার, এমন কোন প্লেয়ার আছে? টিম গেমে আপনি কাউকে পার্সোনালি আমি যতটুকু জানি, ইন্ডিয়াতে এমন কোনো প্লেয়ার নেই যে আপনি এক্সট্রাঅর্ডিনারি খেলে আপনার ম্যাচটা
এক সাইডে নিয়ে যেতে পারবে, বাট উইন করে, বাট ওই ধরনের কোনো প্লেয়ার নাই। আই থিঙ্ক লাস্ট ম্যাচ যে সেমিফাইনাল তাদের ফার্স্ট রাউন্ডে ম্যাচ দেখছি, তারা টিম গেম খেলে, তাদের স্পিড ছিল, তাদের জিতার ক্ষুধাটা ছিল, কারণ অনেক দিন ধরে তারা বাংলাদেশকে ফেস করে, বাট বাংলাদেশ থেকে তারা সাব চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পারে নাই। এবং তাদের হোমে খেলা, এই যে তাদের যে ক্রেজ, তাদের যে জিত, তাদের যে ফোর্সটা ছিল, এটাই তাদের জয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ফোর্সটাকে আমাদের স্টপ করতে হবে। এবং এক সময় সাফে আমরা দেখেছি যে ভারতের একচ্ছত্র আধিপত্য, বাংলাদেশ সেটা ভেঙে দিয়েছে। এই জায়গায় আসলে কালকের ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখবেন? কি মনে হচ্ছে যে আসলে কি এগিয়ে থাকতে পারে? দেখেন, ট্রফি হিসেবে তো আপনি ইন্ডিয়াকে এগিয়ে রাখবেন এবং তাদের হোম গ্রাউন্ড, বাট আমি মনে করি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া ইট নট ইজি, এবং থার্ড শিরোপার জন্য ফাইট করা এটাও খুব ইজি না। তাহলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবো, থার্ড শিরোপার জন্য যদি আপনি ফাইট করেন, আমি মনে করি এগুলো 50-50 ম্যাচ। হোম গ্রাউন্ডে তারা ফ্যাসিলিটিস পাবে, আবার হোম গ্রাউন্ডের ডিসঅ্যাডভান্টেজও আছে যদি আপনি আপনার পারফর্ম তাদেরকে ওই সুযোগগুলি না দেন। আমাদের আর ঘন্টা তিনেক বাকি আছে সান মারিনো ম্যাচের। আমরা যদি আবার একটু সান মারিনো ম্যাচে ফিরে আসি, বাংলাদেশ সান মারিনো ম্যাচে, সেখানে এই শেষ মুহূর্তে আসলে আপনার কি মনে হয় যে দলের এখন কি প্রিপারেশন নেওয়া উচিত, বা কাকে আসলে প্রথমে একাদশে নামানো উচিত? আসলে সেটার জন্য তো আমাকে তাদের সঙ্গে ইনভলভ থাকা উচিত। যদি আমার আইডিয়া বলেন, আমার আইডিয়া বলেন, আমার টিমে বেস্ট পারফর্মার কারা, আমার দেশে লিগ পারফর্মার কারা, তাদেরকে যদি আমি ইউজ করতে যাই, আমরা কিন্তু এখন বিশ্বাস করে যে হামজা আসার পর যে আমাদের টিমে যে চেঞ্জটা হয়েছে, হামজা হলো আমাদের মেন স্ট্রেংথ। আপনি যতগুলি ম্যাচ দেখবেন হামজার বেস্ট পারফরমেন্সে কিন্তু আমাদের হামজার, শুধু নট হামজা, সমিত, জায়ান, রাকিব, তাদের পারফরমেন্সের কারণে আমাদের জায়গাটা ওই জায়গায় যাওয়া। আমি মনে করি বিশ্বকে নেওয়া হয়েছে, বিশ্বকে সুযোগ দেওয়া উচিত। এটা আমার আইডিয়া। মানে আমার মনে হয় বিশ্বর পারবে ওখানে দিলে, কারণ বিশ্ব মেন্টালি এবং ফিজিক্যালি অনেক স্ট্রং। তা রাকিবের জায়গায় যদি আপনি চিন্তা করেন, একটা ফামিদুল আছে, ফাহিম আছে, মুরসালিন আছে, তাহলে রাকিবের জায়গাটা মোটামুটি ফামিদুল বা ফাহিমকে দিয়ে আপনাকে চালাই নিতে হবে। চলো মিডফিল্ডে যদি আপনি চিন্তা করেন, সমিত, হামজা অ্যান্ড আপনার জামাল আর কাজিম বা সোহেল, জুনিয়র সোহেল, এইভাবে আপনি সাজিয়ে নিতে পারেন। বাট এত বেশি চেঞ্জ হবে না, কারণ নিশ্চয়ই আমাদের হেড কোচ আগের ম্যাচগুলি দেখেছে এবং আগের ম্যাচগুলি দেখে ওনার অবজারভেশনে আমার মনে হয় যে অ্যাটাকিং সাইডটাই গুরুত্ব দেওয়া উচিত আমাদের, কারণ আমাদের যখন স্কোরিংয়ে প্রবলেম, তাই আমাদের অ্যাটাকিং সাইডটা যদি একটু গুরুত্ব দেয়, আমি মনে করি আমাদের জন্য ভালো দিন। আজকের দিনটা আমাদের জন্য ভালো হবে। আজকের দিনে আসলে আর 3 ঘন্টা পরে কি হতে যাচ্ছে, মানে বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক ম্যাচ। এই ম্যাচে আসলে এই ম্যাচের পরে আজকে আমরা দেখেছি যে সকালবেলা লেস্টার সিটি হামজাকে নিয়ে একটা ডকুমেন্টারি প্রকাশ করেছে। তারা হামজা যখন দেশে এসেছিল ইন্ডিয়ার ওই ম্যাচটার পরে একটা ডকুমেন্টারি শুট করেছে। এই যে বাংলাদেশের ফুটবলের বিশ্ব মঞ্চে একটা জাগরণ বলবো আমি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বিশ্বমানের প্লেয়ার যখন আমাদের টিমে দেশে আসছে, তাকে সে রিপ্রেজেন্ট করতেছে, স্বাভাবিক আমরা বিশ্বমানের দিকে তো এগিয়ে যাবে। এই ধরনের প্লেয়ার আসা মানে আমাদের জন্য, বাংলাদেশের জন্য সৌভাগ্য যে আমরা এমন প্লেয়ার পাচ্ছি যেটা ওয়ার্ল্ডের, যদি আপনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা, অনেক দেশের ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার, ওয়ার্ল্ড কাপ খেলতেছে দেশ, বাট কোনো প্লেয়ার ইংলিশ লিগ খেলে না। আপনি মার্কেট ভ্যালু যদি চিন্তা করেন, ওই সব দিক দিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। মানে ডাইরেক্টলি যাচ্ছি না, আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। এটাকে ধারাবাহিকতা করতে গেলে আপনাকে সব কিছুর দিকে ফোকাস রাখতে হবে। যেমন দেখেন আজকে সান মেরিনো, কালকে আপনার সাব ফুটবল, মহিলা সাব ফুটবলের ফাইনাল, দেন অলিম্পিক, আমরা মালদ্বীপের একটা খেলা, 3টা খেলা একসঙ্গে। 3টা খেলায় যদি আপনি জয় নিয়ে আসেন, এনভায়রনমেন্টটা, দেশের পরিবেশটা কি হতে পারে, স্পোর্টস ফিফা এই মুহূর্তে যদি 3টা জয় আমাদের আসে, আমি বললাম তো আমাদের স্পোর্টসের ক্রীড়াঙ্গনের পরিবেশটা কি হতে পারে, দেশের মানুষের ফুটবলের প্রতি, স্পোর্টসের প্রতি ভালোবাসা যেটা, ওইটার আপনি মানে 3টা ম্যাচ জিতলেন, আপনি জাস্ট আমাদের বাংলাদেশের ওয়েদারটা চিন্তা করেন, যে স্পোর্টস টাইমের একটা বাংলাদেশ, সামনে ওয়ার্ল্ড কাপ, 3 ম্যাচে জয়, সব কিছু আমাদের ফেভারে, আমরা কিভাবে এখন এগিয়ে যাব, লাইক দ্যাট। আমরা যেখান থেকে ফোকাস থেকে সরে গেলাম, আমরা ওই ফোকাসে তো আসছি, স্পোর্টসে আসছি, ফুটবলের উন্নতির দিকে এখন মানুষ চিন্তা করে, ফুটবল নিয়ে কথা বলে। এখন বলা যায় যে আমরা ফুটবল কালচার দেশ, কোনো চায়ের দোকানে গেলে আপনি ওই আওয়াজটা পান, কোচ নিয়ে সারা বাংলাদেশের মানুষ কথা বলতেছে। এই জিনিসগুলি আমাদের যদি ধরে রাখতে হয়, আমাদের ম্যাচবির জয়টা ইম্পর্টেন্ট, এবং জয়ের সঙ্গে সঙ্গে আমরা জানি পজিটিভ সাইডে, পজিটিভ জায়গায় যেতে পারি, উন্নতির দিকে যেতে পারি। আমরা জানি এখানে কোনো জায়গায় আটকে না যায়, আটকে গেলে আবার আমরা পিছিয়ে যাব।
এবং আমরা দেখেছি যে অরিজিন ফুটবলার আসার পরে ফার্স্টে জামাল ভুঁইয়া এসেছে এবং তারপরে হামজা, ফাহামিদুল, সমিত সোম এর আসার পরে আমাদের দেশের ফুটবলটা আসলে একটা অন্য লেভেলে চলে গেছে। এবং একই সাথে আমাদের দেশে আমাদের যারা লোকাল প্লেয়ার আছে তারা কবে আসলে এই ধরনের ইন্টারন্যাশনাল লেভেলে যে ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে পারবে কি মনে করছেন? এবং গ্যাপগুলো কোথায় আছে, তাদের আসলে কোন জায়গায় ঘাটতি আছে? আমাদের প্রবলেমটা হচ্ছিল আমাদের এজেন্ট। আমাদের কিন্তু পারফেক্ট কোনো প্লেয়ারের পার্সোনাল এজেন্ট নাই। এজেন্ট হইলে আপনার সুযোগটা কী হয়, বাইরের দেশে যখন উইন্ডো ওপেন হয় তখন আপনার সিভি বা আপনার খেলার সুযোগ থাকে যে কোনো জায়গায়, প্লাস ফাইন্যান্সিয়ালি একটা ইয়ে থাকে। আমরা আমাদের দেশে অনেক একটা সময় অনেক টাকা পেতাম যেটা বাইরের দেশে দিত না। যে ধর স্টার্টিং আপনাকে কেউ ওইভাবে দেবে না, আপনাকে যে পারফর্ম করে দেন, একবার পারফর্ম করতে বললে আপনি 4 ডবল টাকা 5 ডবল টাকা পেতে পারেন। এখন আমাদের প্রবলেমটা হলো এজেন্ট, যোগাযোগ। একজন প্লেয়ার কোনো দিন খেলে বাইরের দেশের লিগ, আদার্স টিম, ক্লাবগুলির সঙ্গে যোগাযোগ মেনটেন করতে পারে না, এটা একজন এজেন্ট করতে পারে। আমরা এই জায়গাটুকু তো পিছনে। আমরা যদি আমাদের এখন যে টিম, আমি এখনকার টিমের প্লেয়ারদের বলি, তাদের যদি প্রপারলি প্রত্যেকটা প্লেয়ার, হামজার এজেন্ট আছে, সুমিতের এজেন্ট আছে, জায়ান, ফাহমিদুল, জামাল, সবার এজেন্ট আছে। আমাদের দেশি প্লেয়ারদের তাদের যদি এজেন্ট থাকে এবং তারা যদি, যেমন রাকিবের নো ডাউটলি রাকিবকে যদি আপনি বাইরের দেশে তার এজেন্ট থাকে, বাইরের দেশে যদি যোগাযোগ করে, রাকিব যে কোনো দেশে, ইন্ডিয়া বলেন, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, খেলার সুযোগ সে পাবে। কিন্তু তাকে এজেন্টের মাধ্যমে সব কিছু করতে হবে। এই ধরনের আমাদের প্লেয়ারদের যদি বাইরে খেলতে যায় তাহলে আমাদের দেশের ফুটবল আরও দিক উন্নতি হবে। আমরা ন্যাশনাল টিমে অনেক ভালো রেজাল্ট করতে পারবো, কিন্তু আমাদের দেশের 50% বা 30% বা 40% প্লেয়ার, ধরেন 10 জন, 15 জন, 20 জন বাইরের দেশে খেলাটা আমি মনে করি খেললে আমাদের দেশের জন্য এটা খুবই খুবই ভালো দিক হবে। আমাদের লোকাল প্লেয়ারদের আসলে এজেন্ট কেন নেই? আসলে মেইনলি সিস্টেমটা, যেমন আমি আমাকে দিয়ে বলি, আমি আদার্স না, আমি আমাকে দিয়ে বলি, আমরা আসলে জানতামই না একজন এজেন্ট থাকলে তার উপকারিতা কী হবে। এজেন্টের একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্টও, সে মান্থলি স্যালারি নিয়ে নেবে, তাহলে সে আমাকে যদি সুযোগ করে দেয়, আমার থেকে সে কেটে নিচ্ছে। আমরা আসলে জিনিসটা নর্মালি ওইভাবে চিন্তা করি নাই। এখন চিন্তা করার সময়, এখন চিন্তা করা উচিত। যদি আপনি চিন্তা করেন, যেমন আমাদের দেশে আমরা ক্লাবগুলির থেকে পেমেন্ট প্রপারলি পাই না কেন? আমাদের কন্ট্রাক্টটা সুন্দরভাবে হয় না। আমাদের কন্ট্রাক্টটা যদি সুন্দরভাবে হয়, আমাদের কন্ট্রাক্টের জন্য কোনো লয়ার থাকে, তাহলে আমরা ক্লাবগুলি থেকে ফাইট করে এফসি থেকে চিঠি দিয়ে আমরা পেমেন্টটা পাবো। কিন্তু আমাদের ওই যে একটা জায়গায় ঘাটতি, আমি মনে করি যে আমাদের জানা উচিত আরও বেশি, আমাদের বোঝা উচিত, আমাদের এজেন্ট রাখা উচিত। এজেন্টরা আমাদের সব কিছু করবে, আমার দায়িত্ব শুধু খেলা, ট্রেনিং করা, খেলা, এর বাইরে আমার কোনো দায়িত্ব নেই। এই জিনিসটা যদি আপনার নর্মালি, আপনার যদি ইচ্ছাটা থাকে, আপনার বাইরের দেশে খেলার ইচ্ছা থাকে, তাহলে আপনার এই জিনিসটা এজেন্টটা রাখা উচিত। আমরা এই কারণে রাখতে পারি না, আমরা আসলে ওই জায়গাটুকুতে হেডেক নিতে চাই না। আমাদের ধারণাটা অনেক কম এজেন্ট কি করতে পারে, এই জিনিসটা আমরা জানতাম না, এখন বুঝি, এখন জানি। এখনকার প্লেয়াররা সবাই জানে। আমার মনে হয় যে তারা এজেন্ট রাখলে তারা এটার ভালো সাইড তারা পাবে, ভালো ফ্যাক্ট তারা পাবে, ভালো সাপোর্ট তারা পাবে। বাংলাদেশের প্লেয়ারদের এজেন্টের জন্য আসলে এজেন্ট যে রাখা যায় বা এজেন্ট থাকলে একটা প্লেয়ারের যে হেল্প হচ্ছে ফাইনান্সিয়ালি অথবা ক্লাবের পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অথবা ওভারঅল সব কিছুতে, একটা প্লেয়ার ফ্লারিশ করতে পারছে একজন এজেন্টের কারণে। তো এই এজেন্টটা আসলে একজন প্লেয়ারের সাথে থাকার জন্য আসলে কোন জায়গাটায় কি করলে আসলে একজন প্লেয়ারের এজেন্ট থাকতে পারে? দেখেন, আমাদের বাংলাদেশে আই থিঙ্ক 2 জন এজেন্ট আছে, নিলয়, আরেকটাকে আমি নাম জানি না, বাট আমি শুনেছি। আপনার নিলয়ের সঙ্গে কমিউনিকেশন, প্লেয়ার প্লাস এজেন্টের কমিউনিকেশন, তার সঙ্গে তার রিলেশনটা কি, এটাই তো গুড। এটা যদি থাকে, আমাদের তো এজেন্ট কম, আমাদের যদি বেশি এজেন্ট থাকতো, 10 জন, 15 জন, 20 জন। এই এজেন্টগুলো কি আমাদের লোকালি হয় নাকি হচ্ছে ফরেন? ইন্টারন্যাশনালি হয়, লোকালি হয়। এই যে এজেন্ট করতে গেলে আপনাকে এফসিতে এক্সাম দিতে হয়, এক্সাম দিয়ে আপনার এজেন্ট হতে হবে। এজেন্টের অনেক ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে আপনাকে পাস করতে হবে, পাস করে দেন আপনি এজেন্ট হতে পারবেন। এখন এটা হলো জানা, আমরা তো আসলে জানতে চাই না, আমাদের জানা উচিত, বোঝা উচিত। এখন রিলেশনশিপ, এজেন্টের সঙ্গে একটা প্লেয়ারের রিলেশনশিপ খুব ভালো। আপনি ডাইরেক্টলি তো হামজার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, এখন আপনাকে চাইলে তার এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাই এই আমাদের সঙ্গে ডাইরেক্টলি সবাই ফোনে পায়, আমার এজেন্ট থাকলে নিশ্চয়ই এজেন্টের মাধ্যমে আসতো কথাটা। তাই আমার সঙ্গে এজেন্টের রিলেশনটা কেমন হওয়া উচিত, ভালো, এখন এটা জানা উচিত। আমাদের তো 2 জন, 10 জন, 12 জন যখন হবে, তখন আমি মনে করি যে তারা ইজি হবে। এটা প্লেয়ারদের, এটা আসলে ডিসিশন প্লেয়ারদের, নট এজেন্টদের। আমি কাকে, ধরেন আমার একজন প্লেয়ার বললো যে না মাউন ভাই আমার এগুলো সব ডিল করবে, তাহলে আমাকে কি করতে হবে? আগে এজেন্ট হয়ে আসতে হবে, আমাকে
এফসির আন্ডারে গিয়ে এফসির যা ডকুমেন্টস আছে এগুলো ফ্যাক দিতে হবে, এই ধরনের রিলেশনশিপের মাধ্যমে কিন্তু একটা এজেন্টের হয়। কিন্তু আমাদের জানা উচিত, আমাদের প্লেয়ারদের আসলে অনেক কিছু জানা উচিত। আমি মনে করি আমাদের 2জন এজেন্ট আছে, আরও 4-5 জন হোক, তারা তাদের কন্ট্রাক্টগুলি করুক, তারা তাদের জন্য বাইরে খেলার জন্য খোঁজ নেক। আমি মনে করি এটা খুব ইজি হবে প্লেয়ারদের জন্য পারফর্ম করতে। আপনি যখন একটা ভালো জায়গায় যেয়ে পারফর্ম করবেন, আপনি কিন্তু চাইবেন ওখান থেকে উপরে উঠতে। আমরা ডোমেস্টিকে থাকি, আমরা কিন্তু ইন্টারন্যাশনালি বাইরের দেশে যাওয়ার সৌভাগ্যটা মানে চিন্তাটা করি না। আমরা যদি বাইরের দেশে যাওয়াটা চিন্তা করি, একটা জেনারেশন একবার 5-6 জন যাক, দেখবেন পরবর্তী জেনারেশন 8-10 জন বাইরে যাচ্ছে। যেমন নেপালে এখন অনেক প্লেয়ার বাইরের দেশে খেলে, ইন্দোনেশিয়া খেলে, মালয়েশিয়া খেলে। ইন্ডিয়ান প্লেয়াররা ইন্ডিয়ায় খেলে, ইন্ডিয়ান প্লেয়াররা বাইরে, তারা ফাইন্যান্সিয়ালি ওই সাপোর্টটা ইন্ডিয়া থেকে পায়। শ্রীলঙ্কানরা বাংলাদেশে খেলতেছে, শ্রীলঙ্কানরা আপনার মালয়েশিয়ায় খেলতেছে, তারপর হচ্ছে ভুটানের প্লেয়ার এখন বাংলাদেশে খেলতেছে। এই যে আসা যাওয়ার মধ্যে যে রিলেশনটা, তখন আপনাকে বড় বড় অনেক জায়গায় সুযোগ করে দিবে, কারণ আপনাকে পারফরমেন্স করতে হবে। আপনি ভালো পারফরমেন্স করবেন, আপনি ভালো পেমেন্ট পাবেন। সবকিছু আসলে জানার ঘাটতি, এই জানার ঘাটতিটা পূরণ হতে পারে কিভাবে? ওই বললাম, আপনাকে আগে প্লেয়ারদের বুঝতে হবে, আমাদের প্লেয়ারদের জানতে হবে, আমাদের প্লেয়ারদের সঙ্গে রিলেশনশিপটা এভাবে বন্ডিং করতে হবে এজেন্টের। দেন আপনি তাকে কিভাবে সুযোগ করে দিচ্ছেন, তাকে কিভাবে তার পার্সেন্টেজ পেমেন্ট কিভাবে দিচ্ছেন। আমরা একটু আগে বললাম না, আমরা ধরেন আমি একটা ক্লাব থেকে 40 লাখ টাকা স্টিল নাও পাই, আই হ্যাভ নো ডকুমেন্টস, আমি তার সঙ্গে ফাইট করতে পারতেছি না। ভুল কার? ক্লাবের না, ভুল আমার। কেন? আমি ক্লাবকে বিশ্বাস করে সাইন করছি। এই জায়গায় বিশ্বাস আসে না। এই জায়গায় লয়ারের মাধ্যমে যদি সাইন করতাম, তাহলে আমাকে তারা একটা সময়, যে আমাদের ক্লাবগুলো এখন ব্যান্ড, আপনার বসুন্ধরা বলেন, ঢাকা বাণী বলেন, মানে ঢাকা বাণী মডার্ন বলেন, যে ক্লাব লাইসেন্সে যে স্টপ হয়েছে, কেন স্টপ হয়েছে? ওই যে ফরেন প্লেয়ারের স্যালারি ভালো ঠিক সময় দিতে পারে না, এই যে রিপোর্ট করায় ব্যান্ড, যে আপনি প্লেয়ার নিতেও পারবেন না, কিনতেও পারতেছেন না, এই জিনিসগুলি কেন হয়েছে? এগুলো প্লেয়ারদের কারণে। প্লেয়ারদের ডকুমেন্টই তারা রাইট ছিল, এটা কিন্তু আমরা বাংলাদেশিরা করতে পারি না। আপনি যদি একটা লিগ শেষ হয়, লিগের পরে 60% বাংলাদেশি প্লেয়ারদের পেমেন্ট ক্লাব দেয় না। আমাদের কোনো, এখন এজেন্ট থাকলে এই জিনিসটা খুব ইজি হতো। স্টিল নাও আমরা এটা নিয়ে কথা বলি, এটা নিয়ে স্টিল নাও তাদের যারা আছে তাদেরকে বোঝানোর ট্রাই করি। কারণ আমাদের দরকার হলো ভালো এজেন্ট, দেশীয় এজেন্ট হলে অসুবিধা নেই, বাট প্লেয়ার আর তার সঙ্গে রিলেশনশিপটা কেমন করে তৈরি হয়। অ্যাজ সুন অ্যাজ যাতে এই এজেন্টের প্রবলেমটা সলভ হয়, সেটাই আমরা চাই। মামুনুল ইসলাম, যদি ছোট্ট করে লাস্ট উত্তর একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে আগামীকাল মেয়েদের সাফ ফাইনাল এবং আর কিছুক্ষণ পরে আমাদের বাংলাদেশ সান মারিনো ম্যাচ। আপনি আসলে অ্যাজ আ সিনিয়র ক্যাপ্টেন প্লেয়ারদের উদ্দেশ্যে যদি ছোট কোনো মেসেজ দিতে চান। সর্বপ্রথম আমাদের বিশ্বাস করতে হবে এই ম্যাচে আমরা জিততে পারি, এই ম্যাচে আমরা জিতবো, এই ম্যাচ আমাদের, এই দিন আমাদের, এই টাইম আমাদের। যদি প্লেয়াররা এটাই যদি চেষ্টা করে, আমি মনে করি চেষ্টার উপর তো কিছু নাই। আপনি যখন ম্যাচ দেখবেন আপনি বুঝতে পারবেন প্লেয়াররা তাদের 100% যদি দিতে পারে, ইনশাল্লাহ আমরা জয়লাভ করবো। এটাই বিশ্বাস করতে হবে আমাদের প্লেয়ারদেরকে আত্মবিশ্বাসী থাকতে হবে। ইনশাল্লাহ আমরা আজকে রাতের ম্যাচ এবং আগামীকালের ম্যাচ হোপ ফর দ্য বেস্ট। ইনশাল্লাহ আমরা জিতবো সেই আশাই করছি। থ্যাংক ইউ সো মাচ মামুনুল ইসলাম ফর কামিং।